কমপ্লিট হয়েছে স্যার? যে হয়েছে তাহলে থিওরি শিট কমপ্লিট হয়েছে, দিব ইনশাল্লাহ। আর ব্রিফ কোশ্চেন লেখা কমপ্লিট হয়েছে। আর আচ্ছা, রেকর্ডটা যদি বুধবারের রেকর্ডটা না দিয়ে থাকি, আজকে বুধবারের রেকর্ড আপলোড করে দিব। ওটা হয়তো বা কোনো কারণে আপলোড করা হয়নি। হ্যাঁ, আমি তো ল্যাপটপে রয়েছে, সম্ভবত আপলোড করা হয়নি। এখন আমরা শুরু করি। আপনারা সবাই কাজ করেন। স্যার মঙ্গলবারে নিতে আসবো। হ্যাঁ, আয়শা যে কোনো সময় নিতে পারবা, সমস্যা নাই, সমস্যা নাই, নিতে পারবা। থিওরি শিট রেডি হয়েছে, নিতে পারবা। আচ্ছা, তাহলে চলো সামনের দিকে আগাই। ওয়ালাইকুম আসসালাম। দেখো, আমরা 28 নম্বর অঙ্কে আছি। 28, আহমেদ লিমিটেড। আহমেদ লিমিটেড 28 নম্বর অঙ্ক, পেজ নাম্বার থেকে বের করে নাও। হ্যাঁ, 28 নম্বর অঙ্ক, শীটের 28 নম্বর অঙ্ক। 34 পেজ। আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম। দেখো, আহমেদ লিমিটেড ইউজ দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। তারা অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম ব্যবহার করে। দ্য প্রেসিডেন্ট অফ দ্য রিসেন্টলি, হ্যাঁ, তারা প্রেসিডেন্ট অফ দ্য রিসেন্টলি হার্ড অ্যাবভ দ্য ভেরিয়েবল কস্টিং। তাদের আগ্রহ হলো ভেরিয়েবল কস্টিং সিস্টেমে। হাউএভার হি সাপ্লাইড দ্য ফলোইং ইনফরমেশন। এই প্রেক্ষিতে তিনি কতগুলো ডাটা আমাদেরকে উপস্থাপন করছে। 28 নম্বর অঙ্ক, যে অধ্যায়টা করতেছিলাম ওই অধ্যায়টা ভাঁজ করে রাখবা। 34 পৃষ্ঠা। হ্যাঁ, ওই অধ্যায়টা ভাঁজ করে রাখবা যাতে আমাদের সমস্যা না হয়। আচ্ছা, চলো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, আমি রেকর্ডিং দিয়েছি। হ্যাঁ, রেকর্ডিং দিয়েছি। দেখো, এখন শুরু করি। যে অঙ্কটা শুরু করতেছি খেয়াল করো। আবার বলা হয়েছে কি, বলা হয়েছে আহমেদ কোম্পানি তারা অ্যাবজর্পশন কস্টিং এ হিসাব পদ্ধতি সংরক্ষণ করে। বর্তমানে সভাপতি চাচ্ছে ভেরিয়েবল কস্টিং যাচাই করে দেখতে। এর জন্য সে কতগুলো তার ডাটা দেওয়া আছে, মানে কারখানার। তার মধ্যে বলছে নরমাল ক্যাপাসিটি 1000 ইউনিট, তারপরে বলা হয়েছে বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট, প্রোডাকশন বলা হয়েছে 900 ইউনিট, সেলস 1000 ইউনিট 10 টাকা পার ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট 2 টাকা পার ইউনিট, লেবার কস্ট 2 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ওভারহেড 1 টাকা পার ইউনিট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, এটাকে বলা হয় ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, মনে রাখবা। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, এটাকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আমরা সবাইকে ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করবা, যদি ক্লাস শুরু হয় সালাম দেওয়ার দরকার নেই। 28 নাম্বার অঙ্ক করতেছি, টাইম টু টাইম জয়েন করবেন সবাই দয়া করে। আবার বলি, যদি ক্লাস শুরু করে দিই সালাম দিবেন না। তারপরে দেখেন, ফিক্সড সেলিং এক্সপেন্স। ফিক্সড সেলিং এক্সপেন্সের পরিমাণ আছে হলো 1300 টাকা। আনফেভারেবল ভেরিয়েন্স কস্ট ভেরিয়েবল ফ্রম স্ট্যান্ডার্ড 200 টাকা। তাহলে আবার একটু খেয়াল করি, আমরা 28 নাম্বার অঙ্ক করতেছি আহমেদ লিমিটেড। সেখানে বলা হয়েছে নরমাল ক্যাপাসিটি দেওয়া আছে প্রশ্নে, নরমাল ক্যাপাসিটি প্রশ্নে উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, নরমাল ক্যাপাসিটি উল্লেখ করে দিয়েছে 1000, বিগিনিং ইনভেন্টরি 200, প্রোডাকশন 900, আর সেল করছে 1000, 10 টাকা করে পার ইউনিট, ম্যাটেরিয়াল কস্ট 2 টাকা, লেবার হলো 2 টাকা। লেবারের পরে ওভারহেড আছে, ভেরিয়েবল ওভারহেড, এটা উৎপাদনের 3 নাম্বার উপাদান, এটা হলো 1 টাকা। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, ম্যানুফ্যাকচার, প্রোডাকশন, ওয়ার্ক, এক কথা মনে রাখবেন। ম্যানুফ্যাকচারিং এর 4টা নাম আমরা এই চ্যাপ্টারের সূত্রের মধ্যে লেখাইছিলাম। ম্যানুফ্যাকচার, ওয়ার্ক, ফ্যাক্টরি, প্রোডাকশন, এই কথাগুলো মনে রাখতে হবে। এটা হলো 28 নাম্বার ম্যাথ। তারপরে দেখো কি বলছে, এরপরে বলা হয়েছে কি সেলিং প্রাইস, সেলিং এক্সপেন্স, ফিক্সড সেলিং এক্সপেন্সের পরিমাণ দিয়েছে 1300 টাকা। আনফেভারেবল ভেরিয়েন্স দেওয়া আছে। অঙ্কে দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, এক নাম্বার ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, আর একটা ভেরিয়েবল কস্টিং। এই হলো দুইটা বিষয় চাইছে। চলেন শুরু করলাম। আমাদের অঙ্ক নাম্বার হলো 28, এনসিএ 28 নাম্বার অঙ্ক, পেজ নাম্বার 34। পেজ নাম্বার 34। এইটা পেজ নাম্বার আর বলবো না কখনো, আপনারাও বলবেন না। প্রত্যেকের নিজের শীটের নাম্বার দেওয়া আছে। যদি হ্যাঁ, না কেন, পেজ নাম্বার বলতে হইলে বুঝতে হবে সে আর বই লইয়া বসে নাই, বুইলা গেছে কোন চ্যাপ্টার করতেছিল। যদি বেস্ট হয় কি, তুই কিছু নমুনা বললো যে চ্যাটে যাদের অনেক সমস্যা হয় খুঁজে বের করতে, আপনি যেহেতু বারে বারে জিজ্ঞেস করে, এর চেয়ে ভালো আমরা কেউ চ্যাটে একবার লিখে দিলে, প্রিন্ট করে দিলে, তো ওরা যা যে যে ঢুকবে ওইখান থেকে দেখে নিবে কষ্ট করে, তাহলে আপনার বারে বারে জিজ্ঞেস করবে না। লাগবে না, শোনো আমি তো ক্লাসের মধ্যে বলেই দেই, এত মানে প্যারা লাগবে না।
তোমাদের যেটা করতে হবে, রেগুলার কোন চ্যাপ্টার করাইতেছি সেখানে তো নিজেদের আগে যাইতে হবে। আমি তো নাম্বারটা তো বলেই দেই, আমি জি জি শুধু বলবো এনসিএ এত নাম্বার অঙ্ক, তোমাকে জানতে হবে তুমি কোন চ্যাপ্টারে আছো। যখন প্র্যাকটিস করবা বাসায়, সেখানে পৃষ্ঠাটা ভাইঙা রাইখা দিতে হবে যে আমি আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা উঠামো, স্যারের যে নাম্বারটা বলবো চট করে ধরে ফেলবো, শেষ। আচ্ছা, এটা একদম সহজ পদ্ধতি, আর কোনো কিছু করার দরকার নাই। চলেন শুরু করলাম। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিটস, এটা সূত্র লিখবো। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, নিচে হলো নরমাল ক্যাপাসিটি। নরমাল প্রোডাকশন লেখা না ক্যাপাসিটি? ক্যাপাসিটি। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড মানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স, এটা দেওয়া আছে 2700, আর নরমাল ক্যাপাসিটি দেওয়া আছে 1000। নরমাল ক্যাপাসিটি 1000, তাহলে এটা ক্যালকুলেশন করলে 2.7 হয়। একটু বড় কইরা নেই, তোমরা ক্যালকুলেশনটা করো, অ্যান্সারটা হয় 2.7। হ্যাঁ, এবার বড় হয়েছে, 2.7। 2 নাম্বার, বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সেলস। এটা হলো সূত্র, এই সূত্রটা মনে রাখতে হবে, কখনো পরিবর্তন করবেন না। প্রশ্নে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 200 ইউনিট, এক টন, সেটা বলে দিছে 900। অ্যাকচুয়াল প্রোডাকশন 900, এন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই, আর সেল দেওয়া আছে 1000। কেউ কে কিছু বলতে? আপনার কথা এখানে এসে পৌঁছাচ্ছে না। আমি একটু বলে দেই আপনি কি কোশ্চেন করছেন, আমি শুনতে পাই নাই, আবার প্রয়োজনে নেটওয়ার্ক এসে করেন। আমাদের সেকেন্ড যে ওয়ার্কিংটা, এই অঙ্ক করতে গেলে ওয়ার্কিং করতে হয়, যদিও এই অঙ্কে 3টা ওয়ার্কিং লাগবে, অন্যান্য অঙ্কে 2টা ওয়ার্কিং লাগে। প্রথম এই অঙ্ক করতে গেলে যে বিষয়টা করতে হয়, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কস্ট পার ইউনিট বের করতে হয়। একটা পণ্যের কারখানার স্থায়ী উপরিব্যয়, এটা বের করে নিতে হয়। এটার জন্য সূত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, নিচে নরমাল ক্যাপাসিটি, এটা হলো বেসিক সূত্র, এটা হলো মৌলিক সূত্র, কখনো পরিবর্তন করা যাবে না। এখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এর বিকল্প যে নাম আছে সেটা মনে রাখতে হবে। এই অঙ্কে লেখা আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2700। এই ম্যানুফ্যাকচারিং এর আরেক নাম হলো ফ্যাক্টরি, আর এক্সপেন্স এর আরেক নাম হলো ওভারহেড। ওভারহেড, এক্সপেন্স, কস্ট, খরচের 3টা নাম, ওভারহেড, এক্সপেন্স, কস্ট, এই কারণে এক্সপেন্সের জায়গায় লিখছি ওভারহেড। আর ম্যানুফ্যাকচারের নাম হলো 4টা, ওয়ার্ক, ফ্যাক্টরি, প্রোডাকশন। তাহলে ম্যানুফ্যাকচার না লেখা ফ্যাক্টরি লিখছি, আপনি প্রোডাকশন লিখতে পারেন, আপনি ওয়ার্ক লিখতে পারেন, আপনি ম্যানুফ্যাকচারিং লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে মান দেওয়া আছে 2700, তাই এটার মান আইনা প্রশ্ন থেকে বসাইছি। নরমাল ক্যাপাসিটি অঙ্কের শুরুতে বলে দিছে 1000, 1000 দিয়ে ভাগ করে 2.7 আসছে, এটার রেটটা আসছে 2.7। যদি কারো ভুল হয়ে থাকে আমাকে বইলো। সেকেন্ড যে বিষয়টা বাই করতে হয় এই চ্যাপ্টারের, সেটা হলো এই সূত্রটা একদম মনে রাখবা, সব সময় এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই সূত্রটার মধ্যে একটা একটা ধরে ধরে আমরা মান বসাবো, যদি দেখি কোনোটার মান নাই তাহলে বুঝতে হবে ওইটা আমাদের মিসিং আছে। তাহলে আমরা কি করলাম, সূত্রটা লিখলাম, সেটা হলো বিগিনিং ইনভেন্টরি প্লাস অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস এন্ডিং ইনভেন্টরি সমান সেল। তাহলে আমরা অঙ্কের শুরুতে বিগিনিং ইনভেন্টরি দেয়া আছে, বিগিনিং ইনভেন্টরি 200 লেখাই আছে স্পষ্ট করে, বিগিনিং ইনভেন্টরি। যাদের কি আসে, নয়েজ আসে, বন্ধ করে কথা বললেন। বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট শুরুতেই দেয়া আছে প্রশ্নের, তাই বিগিনিং ইনভেন্টরি 200। অ্যাকচুয়াল প্রোডাকশন, দেখেন প্রশ্নে প্রোডাকশন লেখা 900 দেওয়া আছে, প্রোডাকশন দ্যাটস মিন অ্যাকচুয়াল প্রোডাকশন, তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন 900।
ইন্ডিং ইনভেন্টরি মাথা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খুঁজলাম, কোথাও নাই। তাই আমরা এটাই লিখে রাখছি, ইন্ডিং ইনভেন্টরি সমান সেল। প্রশ্নে লেখা দিছে সেল করছে 1000 ইউনিট 10 টাকা করে, তাহলে সেল বসাইছি। এখন আমাদের কাজ হলো এই দুইটা যোগ করা, ওইটা বিয়োগ করা, অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা কি করতে পারি, এই দুইটারে যোগ 1100 এই দুইটারে যোগ করলে হয় 1100, এই দুইটারে যোগ করলে 1100, ওইটা মাইনাস করে এই পাশে নিয়ে পড়লাম, আর ইনভেন্টরি ওই পাশে নিয়ে গেলাম। নেটওয়ার্ক সমস্যা হলে সমস্যায় পড়ে যাবেন, কে জানি খালি বের হয় আর ঢুকতেছে। এটা বিয়োগ করলে থাকে কত, 100 100 ইউনিট। তার মানে আমরা এই কোম্পানিতে প্রারম্ভিক ছিল 200, উৎপাদন করছে 900, টোটাল 1000, বেচা দিছি না 1100, বেচা দিছি হলো 900, 1000 বেচার পরে আমার কাছে রইছে কত, আমার কাছে রইছে হলো 100। এই 100 পণ্য আমার কাছে রইছে। আশা করি এতটুকু সবার লেখা হয়েছে। জি স্যার খুব দ্রুত সবাই উঠাবেন যাতে আমরা দ্রুত পরবর্তী অঙ্ক করতে পারি। এখন আমাদের কাজ কি জানেন, এই অঙ্কে একটা রিকোয়ারমেন্ট বাড়াইয়া করা, ওয়ার্কিং 3 নাম্বার ওয়ার্কিং, এটা এই অঙ্কটাই বাড়াই করাচ্ছি। সেটা লেখেন ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, VARIABLE। প্রশ্নে কি স্যার ওয়ার্কিং চাইছে? না, এটা আমাদের লাগে অঙ্ক করতে। স্যার এটা কেন করব স্যার? আমরা যখন কস্ট অফ গুডস সোল্ড লিখি, কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে প্রথমে কি লিখি, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট না? জি স্যার তাহলে ওইটা তো আমার অঙ্কে নাই, তাহলে ওটা বানায় নিতে হবে না? জি ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টটা বানায় নিতে হবে। তাহলে প্রথমে আমরা এটার মধ্যে লিখবো ডিরেক্ট ম্যাটেরিয়াল। আমাকে বলেন ম্যাটেরিয়াল কয় টাকা দেওয়া আছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 টাকা। জি, মাশাআল্লাহ, ঠিক আছে। জি স্যার ম্যাটেরিয়াল কস্ট 2 টাকা। তারপরে ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবারও লেবারও 2 টাকা, লেবারও 2 টাকা। এরপর হলো ভেরিয়েবল ওভারহেড, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে না? 1 টাকা। জি স্যার মোনা আজকে জয়েন করছো, এই চ্যাপ্টারের মাঝের পজিশনে আমরা আছি। হ্যাঁ, তুমি একটু উঠাও, তারপর অঙ্ক থেকে আমরা অন্য ব্যাচের সাথে তোমাকে মিলাইয়া একটা অঙ্ক করাই দিব না, তাহলে তুমি পারবা। এটা যোগ করলে 500। আমাদের অঙ্ক আসে 5 টাকা। এখন আমরা গত ক্লাসে যে অঙ্ক করছি সেই অঙ্কে এই 5 টাকা রেডিমেড দেওয়া ছিল, জি স্যার আর আজকে আমরা এটা বানায় নিছি। এই অঙ্ক করো, এগুলা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একদম হুবহু ডিজিট সহ আসবে, বুঝতে পারছো? একটু সবাই মনোযোগ সহকারে করো। বোর্ড পরীক্ষায় কমন কেমনে ফালাইতে হয় ওটা আমি দেখবো, ওই টেনশন তোমাদের করার কোনো দরকার নাই। কিন্তু আমি বলতেছি এমন ভাবে শিখো যে আমার কমনের আশায় থাকবা না, যে যা স্যার আপনার কমনের আশা আমার দরকার নাই, আমি অঙ্ক শিখাইছেন, আমি অঙ্ক পারি, স্যারে প্রশ্ন দিব, আমার কাজ হলো বানাইবেন ওই অঙ্ক করা। এটা মুছে ফেললাম, সবাইকে তুলছেন? মারিয়া তুলছেন? স্যার আচ্ছা, যদি ম্যানুফ্যাকচারিংটা না থাকে তাইলে স্যার এইভাবে বের করে নিতে হবে। হ্যাঁ, আমরা যখন এই চ্যাপ্টারে রুলস লিখছিলাম না, তখন দেখবেন কি প্রথমে এই রুলসটা লিখছিলাম, জি স্যার একদম শুরুতে এই রুলসটা। এর মানে বুঝছেন যে এই রুলসটা এটা না থাকলে বানায় নিতে হয়। এখন আমার অঙ্কে চাইছে রিকোয়ারমেন্ট 1, ইনকাম স্টেটমেন্ট, এসি মেথড। আমরা পুরো ডিটেলস লিখব না, কারণ অঙ্ক শেষ করতে হবে। 2টা সাবজেক্ট আমরা কন্টিনিউ করতেছি না। আচ্ছা, প্রথমে সেলস, 1000 পণ্য বেচছে 10 টাকা কইরা, 1000-এ 10 টাকা দ্বারা গুণ করলে 10,000 টাকা। এরপরে লেস কস্ট অফ গুডস সোল্ড, স্যার কস্ট অফ গুডস সোল্ড। তো স্যার এইভাবে লিখতে পারবো না স্যার, আজকে কোনটা? লেখেন আচ্ছা, লিখতেছি তো। ওই যে আপনার এরকম দিয়া স্যার গুলিয়া শিখাইছেন না? হ্যাঁ, আমি কি ডিটেলে লিখবো এটা বলতেছো? জি স্যার আমাদের তো সমস্যা নাই, কিন্তু ওই যে নতুন আসছে ওর তো সমস্যা হইব পরে। ওটা কেন আমি এটা পরে প্রশ্ন বুঝাই দেওয়া দেব আছে না, না? সমস্যা নাই, দেয়া আছে। হ্যাঁ, 1000 ইউনিট 2 টাকা কইরা, 9 টাকা কইরা, মানে 10 টাকা করে।
আচ্ছা ওটা আমি বুঝাই দিব না, ওটা বুঝাই দিব না, এখন যেভাবে লিখতেছি লিখো, সমস্যা নেই। কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এই কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে প্রথমে লিখবো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমরা এই অঙ্কে উৎপাদন করছি কয়টা পণ্য বলতে পারবা? 1000 ইউনিট। না, উৎপাদন প্রোডাকশন 1000 ইউনিট তো সেল করছি। তিনটা। না, প্রোডাকশন 900 900 প্রোডাকশন করছি 900 প্রশ্নে দেয়া আছে। আর আমরা রেট রেট বাই করলাম কয় টাকা? একটু আগে ওয়ার্কিং করে রেট বাই করলাম কত? 5 ভেরিয়েবল টাকা। ম্যানুফ্যাকচার 5 টাকা। স্যার 5 টাকা। হ্যাঁ, 5 নং 45 গুণ করো। 4500। মোনা যে জয়েন করছো নতুন, তুমি কি আমার লেখা বুঝতেছো? 9000 ইউনিট টাকা। 9000 ইউনিট টাকা 5 @ টাকা 5। হ্যাঁ, না বুঝলে বইলো, ওরা ইউজ টু হয়ে গেছে আমার লেখার সাথে। না, আমিও আচ্ছা, বুঝতেছি। হ্যাঁ, আচ্ছা, এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ওয়ার্কিং একের মধ্যে বের করছিলাম, রেটটা কত বের হয়েছিল? 2.7। 2.7। 2.7। 900 ইন্টু 2.7, চলো গুণ করি। বাবা ক্যালকুলেটর দাও। 900 ইন্টু 2.7, 900 ক্যালকুলেটর কই, ইন্টু 2.7 গুণ করলে 2400 কত আসলো? 2430। 900 ইন্টু 2.7, 2430। আচ্ছা, যোগ করলে তাহলে যোগ 4500, এটা যোগ করলে 6930। এটার নাম হলো স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট এটার নাম। এর সাথে অ্যাড সব আমরা শূন্য লাইতেছি গো, সব শূন্য লাইতেছি। বিগিনিং ইনভেন্টরি। এখন বিগিনিং আমাদের প্রশ্নে দেওয়া ছিল কয়টা পণ্য বলো তো? প্রোগ্রাম কত? বিগিনিং দেওয়া ছিল 200 হলো ইউনিট। 200 স্যার ইউনিট। 200। 200 ইউনিটস টাকা। তোমরা একটু খেয়াল করো, এই উপরে রেট হলো দুইটা, একটা হলো 5, একটা হলো 2.7। এই 5 আর সাথে 2.7, তাহলে এটারে যোগ করলে হয় 7.7। তাহলে 200 ইন্টু 7.7 গুণ করলে 540। 6930 যোগ 540, এটা যোগ করার পরে হয় 7470। এটা 470। এটা থেকে আমরা বিয়োগ করব ইন্ডিং। ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং আমরা বের করছিলাম, কয়টা পণ্য বের হয়েছিল? 200 ইন্টু 7.7 দিলে তো 1540 আসে। ইন্টিগ্রের ভিতরে 100 আসছে। 200 ইন্টু 7.7, তো 1540। 540। আমার ক্যালকুলেটরে ভুল হয়েছে। 6930, এটা 470। 8470। এটা 7.7। আমার ক্যালকুলেটরটা 470। মনে হয় রিসেন্টলি মারা যাবে ক্যালকুলেটরটা। আজকে কি তানবীর জয়েন করে নাই? 7.7 কিভাবে আসছে? এই না যে স্যার। দেখো, এই যে কস্ট অফ গুডস সোল্ড যে শিরোনামটা আছে না, এই শিরোনামটার আন্ডারে আমরা দুইটা এন্ট্রি লিখছি, একটা ভেরিয়েবল একটা ফিক্সড। এটার মাথায় একটা রেট আছে 5 আর এটার মাথায় একটা রেট আছে 2.7। বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ। ওই মাসুমা নাই, মাসুমা কি গেছে গা? চলো সামনের দিকে যাই। মাসুমা কই গেল? এই ক্লাস না পাইলে তো পরে কানবো। আচ্ছা, এটা বিয়োগ করো। 770। স্যার 7700।
7,700। আচ্ছা, এই অঙ্কে দেখো আনফেভারেবল ভেরিয়েন্স নামে একটা কথা লেখা আছে, জি স্যার। যোগ আনফেভারেবল ভেরিয়েন্স, এতে কত? 200। আনফেভারেবল ভেরিয়েন্স 200। আনফেভারেবল ভেরিয়েন্স হলো 200, যোগ করলে হয় 7,900। এখন আমাদের দেখতে হবে আন্ডার অ্যাপ্লাইড বা ওভার অ্যাপ্লাইড বলতে কিছু আছে কিনা। তোমাদেরকে আমি আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড শিখাইছি কিভাবে বের করতে হয়। এখন জি স্যার। তোমরা আমাকে বলো আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড কেমনে বাই করতে হয়। স্যার ওই যে ফিক্স ফ্যাক্টরি ওই যে অঙ্কের মধ্যে যেটা লিখছি আর প্রশ্নে যেটা দেওয়া আছে ওটার ডিফারেন্স। এটার সাথে তুলনা, রাইট রাইট। এখানে বের হচ্ছে 2430। তাহলে কম না বেশি লিখছি আমরা? কম স্যার লিখছি। কম লিখলে আন্ডার অ্যাপ্লাইড, যত টাকা কম তত টাকা যোগ, তার মানে তো আমার থেকে ভালো বুঝো তোমরা অঙ্ক। দেখো তাহলে ফিক্স ফ্যাক্টরি ওভার এটা আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড কখনো বইয়ের মতো করে করবা না, বইতে অনেক কঠিন করে প্রদর্শন করা থাকে, আর ম্যাক্সিমাম শিক্ষকরা সঠিক নিয়মে না করাইয়া বইয়ের মতো। এটা আমি পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একবার বুঝাই দিচ্ছি। ম্যাক্সিমাম টিচার যে কাজটা করে তোতা পাখির মতো বইতে যেমনে দেওয়া আছে এমনি শিখিয়ে দেয়, এটা বিষয় না। আন্ডার ওভার অ্যাপ্লাইড এর বিষয়টা হলো তুমি যতটুকু প্রদান করতে হবে আর যতটুকু প্রকৃতপক্ষে ঘটছে সেটার সাথে পার্থক্য। তুমি দেখো প্রশ্নে দেওয়া আছে ফিক্স ফ্যাক্টরি ওভারহেড 2700, এটা প্রশ্নে লেখা আছে ফিক্স ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2700, আর আমরা এএনটি টা এখানে লিখছি এই যে ফিক্স ম্যানুফ্যাকচারিং ওভারহেড, এই যে লিখছি এখানে আমরা গুণ করে লিখছি, কত লিখছি 2400 কত, তাহলে আমরা কম লিখছি না? এই যত টাকা কম লিখছি সেটাকে আন্ডার, কম লিখলে আন্ডার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড যোগ হয়, তাহলে লেখো জি স্যার। যোগ At under apply. add under applied fixed factory overhead, তাহলে 2700 থেকে 2430 বিয়োগ 2700 মাইনাস 2430 বিয়োগ করলে কত? 270। এটা বিয়োগ করবো 200। তো। হ্যাঁ তাহলে যোগ হইলো, ওইখানে যে যোগ হবে, এখানে তো বিয়োগ, তাই না? যোগফল কি 8000 কত হইছে? স্যার 8170। 8170, আমি এই সাইডে লিখতেছি, তাহলে এই পাশে হয়েছে 8170। এখন উপরে 10,000 থেকে বিয়োগ করে দাও, মাইনাস 10,000, বিয়োগ করলে 1830 হয়। জি স্যার। এটার নাম হলো গ্রস প্রফিট, এটার নাম হলো গ্রস প্রফিট, 1830 গ্রস প্রফিট। এখন এই গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্স বাদ দিব, লেস অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স। এটার মধ্যে অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমরা দুইটা খরচ খুঁজবো, একটা হলো সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্কিত খরচগুলো আমরা খুঁজবো, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সম্পর্কিত। আমরা যদি দেখি, দেখো লেখা আছে ফিক্স সেলিং এক্সপেন্সের পরিমাণ লেখা আছে স্পষ্ট করে 1300 টাকা, পাইছো? জি স্যার। তাহলে আমরা লিখবো ফিক্সড সেলিং এক্সপেন্স কয় টাকা আছে? 1300। আচ্ছা ভেরিয়েবল সেলিং এক্সপেন্স বলতে কিছু আছে? নাই, না স্যার। না থাকলে একটাই আছে। চলো এটা থেকে আমরা এটা বিয়োগ করে দেই, 1300 বিয়োগ করলে হয় 530, এটার নাম হলো নেট, অপারেটিং ইনকাম। হ্যাঁ অপারেটিং ইনকাম। আমাদের রিকোয়ারমেন্ট 1 খতম, এতটুকু উঠাও, তারপরে আমরা রিকোয়ারমেন্ট 2 এ যাব। রিকোয়ারমেন্ট 1 আমাদের শেষ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম শেষ। আসসালাম। স্যার এটা কত নম্বর অঙ্ক? 28, 28 নম্বর বিএসআরএম অঙ্ক। কোম্পানি। জি আহমেদ কোম্পানি না, আহমেদ 28, জি স্যার, আহমেদ কোম্পানি। লিমিটেড, আহমেদ লিমিটেড। বিএসআরএম যেটা, এটা আমি করালাইছি তোমাদের, বিএসআরএম ওই 6 নম্বর অঙ্ক 6 করাইছিলাম না?
জি স্যার। হ্যাঁ, 6 হইলো মানে বইয়ের অরিজিনাল অঙ্ক, আর বিএসআরএম যেটা, এটা তো বুঝছোই বাংলাদেশের রোলিং কোম্পানির নাম, বিএসআরএম জি স্যার। স্টিল। তো এটা বোর্ডে আসছে, ট্রেল। এটা আর কি বোর্ডে আসছে, ওই সংখ্যা চেঞ্জ করে বোর্ডে আসছে। বোর্ডেরও অঙ্ক এখানে তোলা আছে, কিছু কিছু অঙ্ক, সব তো দিই নাই, কিছু কিছু অঙ্ক আছে। চলেন আমরা এতটুকু মুছলাম, চলেন আমরা সেকেন্ড রিকোয়ারমেন্টটা শিখবো। সেকেন্ড রিকোয়ারমেন্টটা আমাদের বলা হয়েছে ইনকাম স্টেটমেন্ট ভেরিয়েবল কস্টিং এ করতে। তাহলে রিকোয়ারমেন্ট 2, ইনকাম স্টেটমেন্ট ভিসি মেথড, ইনকাম স্টেটমেন্ট ভিসি মেথড, ভেরিয়েবল কস্টিং মেথড। প্রথমে সেলস 1000 ইউনিটস, এট দ্য রেট অফ টাকা 10, দেয় নাই 10,000 লেস এটা আগেরটা গুণ করে দিব না জি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, আগের মতোই। হ্যাঁ, এর মধ্যে লিখবো ভেরিয়েবল মেনু, ও দেখা যাচ্ছে না, এদিকে দেখি। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 900 ইউনিটস, এট দ্য রেট অফ টাকা 5, 4500 যোগ বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি হলো 200 ইউনিট, এট দ্য রেট অফ টাকা 5, কারণ এখানে রেট একটা, আগের মেথডে রেট ছিল 2টা, এখানে রেট হলো একটা। একে 5 দ্বারা গুণ করলে হয় 200 ইন্টু 5 1000, যোগ করলে 5500, এর সাথে মাইনাস ইন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি 100 ইউনিটস, এট দ্য রেট অফ টাকা 5, গুণ করলে 500, বিয়োগ করলে হয় 5000, এটার সাথে যোগ আনফেভারেবল ভেরিয়েন্স, আনফেভারেবল ভেরিয়েন্স প্রশ্নে দেওয়া ছিল 200। আচ্ছা, এই মেথডে কখনো আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড হতে পারে? না স্যার যে মনে রাখবেন, এই মেথডে কখনোই আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড বলতে কোনো কিছু হতে পারে না, এটা আপনারা মনে রাখবেন। এই মেথডে সব সময় আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড বলতে কোনো কিছুই হতে পারে না এই মেথডে। আচ্ছা, মিস্টার আসিফ নতুন জয়েন করছেন, আপনি কিসে পড়েন? আপনার পরিচয় দেন মিস্টার আসিফ, আপনি কিসে পড়েন? আচ্ছা, বিয়োগ করলে কত হয় বলেন তো? কি লিখছেন আনফেভারেবল ভেরিয়েন্স, যোগ করবো না জি আনফেভারেবল ভেরিয়েন্স যোগ করছি তো, 5000 এর সাথে 200 যোগ করলে 5200 হয় না? এরপরে আমরা 10,000 থেকে এটা বিয়োগ করলে হয়েছে 4800, 4800, এটার নাম হলো গ্রস বা নিট। হ্যাঁ, এই অঙ্কে আরেকটা এন্ট্রি নাই তো, একবারে লিখি গ্রস বা নিট কন্ট্রিবিউশন মার্জিন। গ্রস বা নিট কন্ট্রিবিউশন মার্জিন, এটুকু হইলো। এখন আমরা পরবর্তী অংশে যাব, ওই পাশে লিখি। এই পর্যন্ত আপনারা উঠান, যতটুকু লিখছি ঠিক ততটুকু উঠান। বাকিটুকু আমরা এ পাশে করি।
এখানে আমরা লিখি মাইনাস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সের মধ্যে প্রথমেই যেটা লিখবো সেটা হলো ফিক্সড মার্কেটিং এক্সপেন্স। আপনাদের মধ্যে একজনে বলেন এটা কি 1300 ছিল? জি স্যার। এখানে আরেকটা এন্ট্রি বসবে, বললো তো কি বসবে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। গুড। এটা কই থেকে নিয়ে দীক্ষা বহামো? স্যার প্রশ্ন থেকে। প্রশ্ন প্রশ্ন থেকে থেকে দেখা বসাবো। কখনোই আমরা ক্যালকুলেশন দেখবো না বা কোনো শখ থেকে দেখবো না, প্রশ্নে যা থাকবে তাই দেখবো। 4000 হয় স্যার। এটা যোগ করলে হয় বের করো, 4000, তাড়াতাড়ি বের করো। আর বিয়োগ 800 করলে 800 নেট অপারেটিং ইনকাম। নেট অপারেটিং ইনকামের অ্যান্সার হলো 800। আশা করি মার্কেটিং একই কথা। সেলিং মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক কথা। ও এই অঙ্কে সেলিং লেখা? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই সেলিং এ লিখো, মনে রাখো হেতে লাউ আর Same কোদুর question. মতো, যাহা লাউ তাহি কোদু। জি স্যার। সেলিং মার্কেটিং এগুলো একই কথা, অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ একই কথা। আমাদের এই অঙ্কের রিকোয়ারমেন্ট শেষ, সামনের দিকে আগাবো। স্যার এই অঙ্ক কি করবেন নাকি বিজনেস করবেন? হ্যাঁ, সামনে আরেকটু আগাবো, আরেকটা দেখি তারপরে আমরা স্ট্যাটের দিকে যাব। সবার তোলা হলে একটু আওয়াজ দিয়ে দিয়েন, সবার তোলা স্যার হলে একটু আওয়াজ দিয়েন। স্যার ঠিক আরেকটু আছে স্যার। হুম। স্যার হয়ে গেছে। সবাই তুলতে পারছেন? বাকিরা তুলতে পারছেন? আমি কি মুছে ফেলবো? কোনো জিজ্ঞাসা আছে কারো? যেহেতু আমরা বেশ কয়েকটা ক্লাস করে ফেললাম এই চ্যাপ্টারের উপরে, আপনাদের তো মোটামুটি এটার যে একটা চিত্র আছে, একটা কাঠামো আছে, স্ট্রাকচারটা মোটামুটি আয়ত্তে আসার কথা। জি যতবার স্যার। আমরা লিখলাম এটা আয়ত্তে যখন চলে আসবে তখন কি করবেন, দেখা দেখা বহায় দিলেই দেখবেন অঙ্ক হয়ে গেছে গা, তখন জি আর স্যার। এত প্যারা লাগবে না। আচ্ছা, স্যার এটার মতো প্রবলেম আছে স্যার। জি বলেন, আমি বুঝি নাই। স্যার এই যে আমরা যে কত নাম্বার 28 নাম্বার করলাম, এটার মতো আরেকটা সিমিলার অঙ্ক 28-এর মতো বলে। 28-এর মতো আছে হলো 27, 27-এর পরে 29, 27 আছে, 29 আছে। 28-এর মতো 27, 29, 30 লেখা নেন। 28-এর মতো 27, 29, 30। তবে 27, 29 যে অঙ্ক, 29, 27 এগুলো হলো 6-এর মতো। 6 নাম্বার অঙ্ক করছি না আমরা? 6 জি স্যার। পাইছেন? প্রথম ক্লাসে 3, 4, 5, 6 উইলসন কোম্পানি, উইলসন ব্যাক্সিমকো যে অঙ্কগুলা করলাম ওই অঙ্কগুলোর মতো। 28 তাহলে কি নাম্বার স্যার অঙ্ক। 28 নাম্বার লিখবো না? 28 এর মতো না, 6 এর মতো। 6-এর মতো লিখবেন, 6-এর মতো। 6-এর মতো কত লেখেন নাম্বারটা? 27, 27, 29, 30 6-এর মতো অঙ্ক। 27, 29, 30 6-এর মতো। যে অঙ্কটা আমরা প্রথম ক্লাসে করাইছি 27, 29, 30 সেম অঙ্ক। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা দেখবো সেটার দিকে একটু যান। স্যার 7 নাম্বার অঙ্কটা, এই যে 1 নাম্বার রিকোয়ারমেন্ট স্যার কি বুঝাইছে স্যার? সাত ভেরিয়েবলটা আগে লিখতে ছিল। 7 নাম্বার অঙ্কে কোন রিকোয়ারমেন্ট আগে করতে বলছে? যে ভেরিয়েবল আগে করতে বলছে, ডিরেক্ট কস্টিং এটা আগে করতে বলছে, পরেরটা অ্যাবজর্পশন বলছে। বুঝতে পারছেন? জি স্যার, আগে তাহলে ডিরেক্ট কস্টিং, তারপর ওই যে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কস্টিং, হ্যাঁ। আপনি করতে পারবেন না? পারবেন তো আশা করি। স্যার করছি স্যার। গুড। একবার যদি বুঝে ফেলো না তাহলে আর আমারে লাগতো না, হুদাই দেখবা কি তোমরা নিজেরা নিজে অঙ্ক পারতেছো। একবার জাস্ট বুঝতে হবে। হতো। হ্যাঁ, এখন আমরা 26 নাম্বার অঙ্কে যাব, খুব দ্রুত 26 নাম্বার অঙ্কের দিকে আগাবো। দেখেন 26-এ বলছে কি, দ্য ফলোইং ডাটা আর অ্যাভেলেবেল ইস্ট ওয়েস্ট লিমিটেড। ইস্ট ওয়েস্ট লিমিটেড এর কত তথ্য দেওয়া আছে? আমরা 26 নাম্বার অঙ্কে আছি। তার মধ্যে বলছে পার্টিকুলার্স এর মধ্যে বলছে জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের তথ্য। সেলস পার্টিকুলার জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসের তথ্য দেওয়া আছে। তার মধ্যে খেয়াল করেন সেলস আছে, সেলস খেয়াল করেন 4000 কেজি, 6000 কেজি, 4000, 6000। তারপরে আছে প্রোডাকশন 8000, 2000, প্রোডাকশন আছে 8000, 2000। তারপরে সেল আছে হলো 20 টাকা, 20 টাকা করে পার ইউনিট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ হলো 24000, 24000। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 10 টাকা। এরপরে হলো
ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট 3 টাকা করে, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 8,000 দেখেন উভয় করে 8,000 না, উভয় জি মাসে স্যার 8,000 না? জি স্যার স্যার তাহলে উভয় মাসে 8,000 থাকলে বুঝতে হবে এটা ফিক্সড, কারণ পরিবর্তন হলে ভেরিয়েবল হলে 2 মাসে 2 রকম থাকতো, তার মানে এটা ফিক্সড। ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট বেসড অন দ্য অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং। অর্থাৎ এই অঙ্কটা দিয়ে অ্যাবজর্পশন একবার করতে বলছে, ভেরিয়েবল একবার করতে বলছে। এখন কথা হলো অঙ্কটা কয় মাস? 2 মাস 2 মাস। 2 মাসের একটা কনসেপ্ট আপনাদের মনে রাখতে হবে, মনে রাখবেন, সেটা হলো 1 মাসের সমাপনী পরবর্তী মাসের প্রারম্ভিক। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। 1 বছরে যেটা সমাপনী হয়, দেখেন 2025 সাল, এই 2025 সালে যেটা সমাপনী মজুত পণ্য থাকবে সেটা 26 সালের প্রারম্ভিক হবে। আপনি বললেও হবে, না বললেও হবে। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার আচ্ছা, তাহলে আমরা যদি জানুয়ারি মাসটা একটু পর্যবেক্ষণ করি, দেখেন জানুয়ারি মাসে প্রোডাকশন আছে 8,000 আর সেল করছে 4,000, তাহলে আপনাকে বলতে পারবেন জানুয়ারি মাসে সমাপনী রয়েছে কত? 2000 না, মিছা কথা কেন না। বানাইছেন কত? বানাইছেন কত? 8,000। জি স্যার 8,000 প্রোডাকশন বানাইছেন। সেলস করতে প্রোডাকশন, 4,000 স্যার 4,000 আছে হ্যাঁ, তাহলে আর থাকে কত? 4,000 না? 4,000 জি 4,000 স্যার জি স্যার আচ্ছা, তাহলে এই যে জানুয়ারি মাসে 4,000 হলো সমাপনী, আর জানুয়ারির 4,000 যেটা সমাপনী এটাই ফেব্রুয়ারির কি বলতো? প্রারম্ভিক প্রারম্ভিক। আবার দেখো ফেব্রুয়ারিতে বানাইছে হলো 2,000, জি হাতে স্যার আছে প্রারম্ভিক 4,000 আর বানাইছে হলো 2,000, তাহলে 4 আর 2 মিললা কয় হাজার? 6,000 আর বেচছে কত? 6,000ই লিখছে 6,000ই বেচা ফেলছে। তার মানে ফেব্রুয়ারি মাসে কোনো সমাপনী নাই। বুঝাইতে পারছি? জি স্যার তার মানে আমরা এই অঙ্কটা দেখতেছি জানুয়ারি মাসে প্রারম্ভিক নাই আর ফেব্রুয়ারি মাসে সমাপনী নাই। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই অঙ্কটা থেকে, এই জয়রিয়া, স্যার এটা মোবাইলটা একটু দিয়ে যাও। বুঝাই দেন একটু। আচ্ছা, তাহলে আমি বুঝাই। দেখো, আমরা এই অঙ্কটা থেকে 2 মাসের অঙ্কে পদার্পণ করতেছি। এই অঙ্কটা থেকে আমরা 2 মাসের অঙ্কে পদার্পণ করতেছি। হ্যাঁ, 2 মাসের অঙ্ক কিভাবে করে সে বিষয়টা এই অঙ্ক থেকে আমরা দেখতে পাবো। স্যার এটা কি কিভাবে কোনো বোর্ড প্রশ্ন ছিল এটা আমার মনে নাই, এগুলো বোর্ডে আসে, এগুলো মাঝে মাঝে বোর্ডে আসে। এখন এটা মনে হয় একটা বোর্ড কোশ্চেন হতে পারে, অবশ্যই হতে পারে, যে কোনো একটা বোর্ড কোশ্চেন হতে পারে। স্যার সমাপনী আর প্রারম্ভিকটা স্যার আবার একটু বুঝায় দেন। আচ্ছা, বোঝাচ্ছি, দাঁড়ান, খেয়াল করেন। দেখেন, আমাদের এই অঙ্কে যেটা বলছে জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস 2 মাসের তথ্য দেওয়া আছে। সেলস, সেলস খেয়াল করেন, আপনারা মনে রাখবেন উৎপাদন করে বিক্রি করার পরে অবশিষ্ট যা থাকে সেটা সমাপনী মজুত পণ্য। এটা আপনাদের প্রথমত মনে রাখতে হবে। আর তাহলে জানুয়ারি মাসে আমরা দেখতেছি সেল করছে 4,000, উৎপাদন করছিল 8,000, তো জানুয়ারি মাসে 4,000 থেকে 8,000 থেকে 4,000 বেচলে থাকলো হলো 6,000, আর বেচার পরে যা থাকে সেটার নাম হলো সমাপনী। তাহলে আমরা এখানে ধরতে পারি জানুয়ারি মাসের সমাপনী মজুত পণ্য হলো 6,000। বুঝাইতে পারছি? জি স্যার আচ্ছা, এখন যদি বলি ফেব্রুয়ারি মাসের হিসাব, ফেব্রুয়ারি মাসে উৎপাদন আছে, দেখেন ফেব্রুয়ারি মাসে উৎপাদন হলো 2,000 আর জানুয়ারি থেকে ওপেনিং আসছে হলো কয় হাজার? জানুয়ারি থেকে 4,000 ওপেনিং 4,000, তাই 2,000 4,000 মিললে হয় 6,000। আর ফেব্রুয়ারি মাসে বেচাও ফেলছে কয় হাজার? 6,000 কোনো পণ্য থাকে না। বুঝাইতে পারছি? জি স্যার এই জন্য এখানে কোনো পণ্য নাই। আচ্ছা, এই হলো তথ্য দেওয়া আছে। দেখেন এই অঙ্কে আমাদের সবকিছু বের করে দেওয়া আছে, তাহলে এই অঙ্কে আমাদের আর কিছু বের করতে হবে না। এই অঙ্কে আমাদের কিছু বের করার কোনো দরকার নাই। তাহলে চলেন অঙ্ক করে ফেলি। আমরা এই অঙ্কটা থেকে অবশ্যই মনে রাখবেন 2 মাসের অঙ্কে পদার্পণ করতেছি। 2 মাস 2 বছর, এখন সামনে আমরা 2 মাস 2 বছরের অঙ্ক অনেক পাবো, ইনশাল্লাহ করতে পারবো। আমাদের কাছে সহজ মনে হবে, 2 মাস 2 বছর আরো বেশি সহজ। দেখেন এতদিন 1 বছরের অঙ্ক করছি না? জি স্যার 1 বছরে টাকার ঘর কয়টা করছি? স্যার 2টা তো 1 বছরে টাকার ঘর 2টা করলে 2 বছরে কয়টা করতাম? 4টা 4টা করতাম। চলেন 4টা স্যার এটা করি। কি মেথড না এসে আপনারা যেটা আগে বলবেন, আমি কি ভেরিয়েবলটা আগে কইরা দেখামু? না স্যার আগে এসি না করি স্যার, আচ্ছা বেশি এসি করে। বলেন স্যার, আচ্ছা, এসি করলে চলো বেরিয়ে আপনি শুরু করেন। এসি মেথড। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডিটেলস, আর এটা হলো জানুয়ারি, আর এটা হলো ফেব্রুয়ারি। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস। সমাধান আমরা শুরু করলাম। প্রথমে আমরা লিখবো সেলস। জানুয়ারি মাসে সেল করছে 4,000,
4000 ইউনিট টাকা 20, 20 টাকা করে বেচছে। আর ফেব্রুয়ারি মাসে সেল করছে হইলো 6000, 6000 ইউনিট টাকা, এটাও 20, এটাও 20 টাকা, এটাও 20 টাকা। সেল উভয় মাসেই সেলের পরিমাণ 20 টাকা করেই। তাহলে 4000 ইন্টু 20, 4 দুগুণে 8। হ্যাঁ, কি বললা? 80,000। আর 6000 ইন্টু 20, এটা গুণ করলে 1,20,000। স্যার ওটা কি এট দ্য রেট লিখছেন? হ্যাঁ, এট দ্য রেট অফ টাকা এত। এরপরে লিখবো লেস কস্ট অফ গুড সোল্ড। 80,000। বা কাপি দিয়ে লিখতেছেন। কস্ট অফ গুড সোল্ড। এটার মধ্যে লিখবো হলো ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, যেমন এই অঙ্কে লেখা আছে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, একই কথা। স্যার ফেব্রুয়ারি মাসে কি স্যার এই 200 ইউনিট না স্যার, 2000 ইউনিট না বিক্রির ফেব্রুয়ারি ইউনিট? মাসে সেল হলো তো 6000, সেল বরাবর তাকায় দেখো, ফেব্রুয়ারি মাসে 6000, প্রোডাকশন 2000। ওকে স্যার। ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং, MANUFACTURING, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমরা ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট 10 টাকা দেওয়া আছে। আমরা বলো জানুয়ারি মাসে পণ্য বানাইছি কয় হাজার? স্যার 8000 8000 ইউনিট, 10 টাকা। আর ফেব্রুয়ারি মাসে বানাইছি কয় হাজার? 2000 2000। তা হেতেও তো দাম 10 টাকায়, দুইটা একই দেওয়া। তাই 8000 ইন্টু 10, 8 দুগুণে 80,000। আবার 2000, এটা হলো 20,000। এরপরে এখানে আরেকটা এন্ট্রি বসে, সেটা হলো ফিক্সড। 8000 গুণ 10। হ্যাঁ, 10 টাকাই তো দেওয়া, 8000 গুণন 10। স্যার এটা প্রোডাকশনের টাকার উপরে ম্যানুফ্যাকচারিং অবশ্যই সব সময় মনে রাখবা প্রোডাকশনের উপরে, রাইট, সব সময় প্রোডাকশনের উপরে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের দেওয়া আছে 3 টাকা 3 টাকা। তাহলে আমরা লিখবো 8000 গুণন 3, আর একটা লিখবো 2000 গুণন 3। তার মানে এটা প্রোডাকশন। 3 এটা 24,000, আর 3 দুগুণে 6,000। বুঝতে পারছো তোমরা? 3 এটা 24,000, 3 দুগুণে 6,000। তাহলে চলো এবার মান বসাই। যোগ, এই দুটার যোগ করলে কত হয়? 1,04,000। আর হে থেকে যোগ করলে হয় 26,000। এটার নাম হলো স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। স্যার ফিক্স ওভারহেডের ব্যাপারটা একটু বুঝাই দিবেন? অবশ্যই বুঝাই দিব। স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, আমরা এটা বসাই। কি বললা? এটা কস্ট, COST, স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট লিখলাম আমরা। আচ্ছা, আমি ফ্যাক্টরি ওভারহেডটা বলছি, আরেকবার বুঝাইতে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে আমাদের দেওয়া আছে, দেখো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 24,000 টাকা। আমরা এসি মেথডে কি টাকা যেটা আছে প্রশ্নে ওইটা বসাই না রেট দিয়ে কাজ করি? রেট দিয়ে কাজ করি। এর আগের অঙ্কগুলোতে রেট ছিল না, আমরা রেটটা বের করে নিয়েছি। আর এই অঙ্কে রেটটা দেওয়া আছে রেডিমেড, আমাদের প্রস্তুত করে দিয়ে দিছে। বুঝতে পারছো? তাহলে আমরা কি করলাম, আমরা রেট গুলো দেখলাম ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন প্রোডাকশন তো প্রথম মাসে জানুয়ারি মাসে প্রোডাকশন 8000, আর রেট দেওয়া আছে 3 টাকা। তাহলে 8000 ইন্টু 3, 3 এটা 24,000 বসাইলাম, বুঝলাম। আবার যদি আমি ফেব্রুয়ারি মাসে দেখি, ফেব্রুয়ারি মাসে প্রোডাকশন 2000, 2000 ইন্টু 3, 3 দুগুণে 6,000 টাকা, এটা বসাইলাম। ক্লিয়ার তো? জি স্যার। এখন আমরা যোগ করলাম, এই দুইটা যোগ করলে 1,04,000, আর এই দুইটা যোগ করলে হচ্ছে 26,000। এটার নাম স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারিং কস্ট। অন্যান্য অঙ্কে যাই লেখি তাই। এখন এই 2 মাসের অঙ্কের যে মূল বিষয়টা সেটা এখন কাজ করব। দেখো দেখো আমি লিখি অ্যাড বিগিনিং ইনভেন্টরি।
অ্যাট বিগিনিং ইনভেন্টরি, এই যে দাগ দিলাম কিন্তু কোনো কিছু লিখি নাই। লেস এন্ডিং ইনভেন্টরি। স্যার আমরা কিভাবে লিখবো? হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে লিখতেছি তোমরা এইভাবেই লিখবা। অ্যাট বিগিনিং ইনভেন্টরি মাইনাস এন্ডিং ইনভেন্টরি। নরমালি তো জানোই যে বিগিনিং যোগ হয় এন্ডিং বিয়োগ হয়, এটা নিয়ে তো আর কারো সমস্যা নাই। জি স্যার। আচ্ছা, ক্যালকুলেশনটা আমরা করব কি করব না এই বিষয়টা আমাদের একটু লাগবে আর কি, বুঝতে পারছো? ক্যালকুলেশনটা করব কি করব না এই বিষয়টা আমরা একটু দেখবো। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। দেখো এখন আমরা এইভাবে কেন করব, দেখো 2 বছরের অঙ্ক 2 মাসের অঙ্ক এরকম হতেই পারে, 2 বছর 2 মাস 3 বছর 3 মাস এরকমেরও হতে পারে। হ্যাঁ, যদি কখনো এরকম হয় তাহলে আমরা কি করব, সব সময় মনে রাখবেন ইন্ডিং লিখবো, যোগ ইন বিগিনিং ইনভেন্টরি, কিন্তু কখনো গণনা করব না। সব সময় মনে রাখবেন কখনোই আমরা গণনা করব না। বিয়ে পরে লিখবো লেস ইন্ডিং ইনভেন্টরি, ইন্ডিংটা গণনা করব, সব সময় মনে রাখবেন ইন্ডিংটা গণনা করব, বিগিনিংটা কখনো গণনা করব না। এর কারণটা হলো যে 1 মাসের ইন্ডিংটা পরের মাসের বিগিনিং, তার মানে আমরা জানলাম যে মাসে প্রথম মাসের যেটা ইন্ডিং হবে সেটা ফেব্রুয়ারি মাসের বিগিনিং হবে পরের মাসের। তো এই যুক্তিতে আমরা কি করব যে আমরা কখনোই বিগিনিং ক্যালকুলেট করব না, এটা সবসময় মনে রাখবেন। কখনোই আমরা বিগিনিং ক্যালকুলেট করব না, ইন্ডিং ক্যালকুলেট করব। তাহলে আমরা ইন্ডিং করব। দেখেন আমাদের বলেন তো, জানুয়ারি মাসের দিকে তাকান, পণ্য বানাইছে 8,000, বেচছে কয় হাজার, 4,000। থাকে কত, 4,000। 4,000। তাহলে আমরা এখানে লিখবো 4,000, লেখেন 4,000। আচ্ছা, এই যে দেখেন এখানে যে দুইটা রেট লিখছি, এখানে দুইটার একটা হলো 10 আর একটা হলো 3, তাহলে 10 আর 3 কত, 13। তাহলে 13। আচ্ছা এখন জান এতটুকু বুঝলাম, তারপরে আপনারা একটু এসে যান, এতটুকু লেখা শেষ। এরপরে আহ, ই কই বোঝা যায় না। আচ্ছা, তারপরে বিষয়টা কি দেখেন, এরপরে এটা ইন্ডিং, এই ইন্ডিংটা পরের বছর কি 52,000। হবে। আচ্ছা, এটা 52,000 বোঝাইলাম, তাহলে এখানে আমরা লিখলাম 52,000। আচ্ছা, লিখে ফেলেন 52,000, লিখে ফেলেন 52,000। এরপর আরেকটা বিষয় খেয়াল করেন, এই বছরে যেটা ইন্ডিং আগামী বছর সেটা কি জানি, বিগিনিং। বিগিনিং। তাহলে দেখেন ফেব্রুয়ারিতে প্রারম্ভিক, বিগিনিং আছে হলো তাহলে 4,000, আর ফেব্রুয়ারিতে বানাইছি হলো 6,000। বানানোর পরে 2,000। 2,000 বানাইছি, তাহলে 2,000 বানাইলে কত হইলো টোটাল 6,000, 6,000। আর বিক্রিও করছে কয় হাজার, 6,000। তাহলে কোনো পণ্য আছে, না। না। তাহলে এই বছরে কোনো পণ্য নাই, এই মাসে কোনো পণ্য নেই, এটা হাইফেন, কোনো পণ্য নাই, এটা হাইফেন, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি একটু আগে বললাম যে জানুয়ারি মাসের যেটা সমাপনী সেটাই ফেব্রুয়ারি মাসের প্রারম্ভিক না, জি। তাহলে এইটা এই কোনাকুনি লাভ দেয় যে প্রারম্ভিকে বইয়া পড়বো, বুঝতে পারছেন? যেটা সমাপনীতে সেটাই আমরা প্রারম্ভিক বরাবর বসাবো। এই দেখেন বিগিনিং ইনভেন্টরি লিখছি, এই বছর নাই, আর এখানে যে বসাইছি 52,000, এই 52,000 কই পাইছি, সেটা হলো এখান থেকে এখানে। মনে রাখবেন এখানে কোনোদিন গুণ টুন করবেন না, এখানে কখনোই গুণ করবেন না, গুণ করবেন সবসময় সমাপনীতে। এবং এটার পার্থক্যটা এখনো বুঝতেছেন না, সামনের অঙ্কে আমি বুঝাইতে পারবো। এটা রেটটা মিলে গেছে তো তাই আপনারা বুঝেন নাই। কারণ দেখেন এখানে, দেখেন এখানে রেট কত 10, এখানেও 10, আবার এখানেও কত 10, এখানেও 3, তাহলে 10 আর 3 13, আবার এখানেও 10 আর 3 13, দুইটার জন্য সেম রেট তো, জানুয়ারি মাসের জন্য যে রেট ফেব্রুয়ারি মাসের জন্য সেই রেট, তাহলে মনে হচ্ছে যে আসলে পার্থক্য নাই। কারণ কেন, রেট গুলো সমান। তাহলে কি স্যার ওই যে ক্যালকুলেশন করে ওয়ার্কিং করে যে বের করে বিগিনিং বা এন্ডিং যে ওইগুলা ওইভাবে বের না করবো নাকি স্যার? হ্যাঁ, এটা লাগবে না, এটা লাগবে না। এটা ডাইরেক্ট এভাবেই বসবো? হ্যাঁ, এভাবে বসাই দিব, আর কোনো দরকার নেই। আর যদি কও তাহলে আমি বাই করে দিতে পারবো। এটা কি বুঝতে পারছো? ব্যাপারটা বুঝতে পারছি। আচ্ছা, যদি এতটুকু হয়ে থাকে চলো আমরা যোগফল নামাই। এখানে হলো 1,04,000, আর এটা যোগ করলে কত হয়, এটা যোগ করলে কি 78,000 হয়, জি স্যার। 78,000। এরপরে 1,04,000 থেকে এটা বিয়োগ করবো, 1,04,000 থেকে এটা বিয়োগ করলে কত হয়, 52,000, বুঝতে পারছি? জি স্যার। আবার এই 78,000 থেকে এখানে কিছু না থাকলে এখানে হয় হলো 78,000ই, মানে এটাই বসলো।
এখন আমরা দেখব আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড। এতটুকু করার পরে আমরা দেখব আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড আছে কিনা। আপনারা একটু খেয়াল ব্রেকেট দিবেন না? কোন তার যে লেস ইন্ডিং ইনভেন্টরি এটা ব্রেকেট দেন। আচ্ছা দিছি, কোন দায়িত্ব দেই নাই, এই জন্য দেই নাই। আচ্ছা যাই হোক, দিছি, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এখন আমরা কি করব, এখানে আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড আছে কিনা আপনারা প্রশ্নের দিকে একটু তাকান। প্রশ্ন দেখেন জানুয়ারি মাসে ফিক্সড ফ্যাক্টরি ওভারে টোটাল কত দেওয়া আছে? 24,000 স্যার। দেখেন আমরা এখানে গণনা কইরা কত করছি, 24,000। মিলে গেছে না? জি জি স্যার। স্যার। মিলে গেছে, তার মানে আন্ডার অ্যাপ্লাইডও নাই ওভার অ্যাপ্লাইডও নাই, বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। তার মানে এই মাসে কোনো আন্ডার অ্যাপ্লাইড ওভার অ্যাপ্লাইড নাই। চলেন ফেব্রুয়ারিতে যাই, ফেব্রুয়ারিতে কত দেওয়া আছে? স্যার 24,000-ই তো। কিন্তু আমরা এখানে লিখছি কত, 6,000। এখানে কম লিখছি কত, 18,000। 18,000 স্যার। এটা তাহলে আন্ডার অ্যাপ্লাইড, এটাকে লেখেন যোগ। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 24,000 মাইনাস 6,000, তাহলে হইল কত, 18,000। চলেন এটা এই পাশে নিয়ে যাই। তারপরে হেতে হেতে যোগ করলে কত হয় কত, 78,000 আর 18,000 যোগ করলে কত হইল, 96,000। জি স্যার। 96,000। চলেন তাহলে আমরা এবার বিয়োগ করে গ্রস প্রফিট বাই করে ফেলি। 1,20,000 এতে 96,000। হ্যাঁ, এই 80,000 থেকে এটা বাদ, তাহলে থাকে হলো 48,000। না না, মিছা কথা, স্যার 28,000 না। আর এটা থেকে এটা বিয়োগ করলে 16,000 হয় না? 24,000 হয়। এটা 24,000। জি স্যার। 24,000। আচ্ছা তাহলে প্রথমটা হলো 48, মানে 28,000, পরেরটা হলো 24,000। প্রথমটা 28,000, পরেরটা 24,000। এরপরে আমাদের দেখেন একটা খরচ দেওয়া আছে, সেটা হলো ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স। একটাই আছে মাত্র, লেখেন মাইনাস ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্স। এটা আছে কত বলেন তো? 8,000। উভয় ঘরে 8,000 না? জি জি স্যার। স্যার। চলেন তাহলে প্রথমটা বিয়োগ করলে হয় হলো 20,000, আর পরেরটা বিয়োগ করলে হয় 16,000 অ্যান্সার। এটার নাম নেট অপারেটিং ইনকাম। একবারে নিচে গেছে গা, দেখাই যায় না। স্যার একটু দেখেন, একটু দেন। হ্যাঁ আমি বুঝতে পারতেছি না, বুঝতে পারতাছি যে দেখা যাইতাছে না, দেখার ব্যবস্থা করতাছি, দাঁড়াও। এইবার দেখা যায়। জি স্যার। স্যার নিচের এই 24,000 মাইনাস করা যায়, এটা কিভাবে করলেন? কোথায় লেখেন টাকাটা? কোনটা কোনটা? স্যার ওই যে 24,000 মাইনাস 6,000। এই যে লিখছি 18,000, এই যে 18,000, এই যে এইটা বরাবর। স্যার ক্লোজ হয়ে গেছে না? হ্যাঁ একটা রিকোয়ারমেন্ট তো হয়ে গেছে গা, একটা রিকোয়ারমেন্ট তো শেষ। আর এটার ভেরিয়েবল তো তোমরা করতে গমু, এটা আমি করবো কে? এটা তো সহজ, রিকোয়ারমেন্ট 2 তোমরা করবা। স্যার এটা বুঝিই নাই শেষে দিয়ে আমি। কোনটা বোঝো না এটা কও, কোন লাইন বোঝো নাই? সিলেবাসে পিচ্ছি। পিচ্ছি ঘুমায় না কে? স্যার এটা মানে কি বলবো এখন, জ্বালাইতেছে সমানে। ও সব, আমার ঘরে একজন আছে ফজরের আজানের সময় ঘুমায়। ওই আয়সাও সেম। আমি শেষে দিয়ে অঙ্ক কিচ্ছু বুঝি না ওর চিল্লাচিল্লির জন্য। স্যার ও ফজরের টাইমে ঘুমাইলে স্কুলে যায় কখন? আরে 2 ঘন্টা ঘুমাইয়া স্কুলে জায়গা।
ঘুমই আসে না, এখনকার বাচ্চাদের ঘুম যে কই গেল। আচ্ছা, এখানে কোন জায়গা বোঝো না আমারে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমি অতটুকু বুঝাই দিব। তো বুঝছি তো। বলতেছি স্যার একটু ওয়েট করুন বলতেছি। আর অবশ্যই এটার রিকোয়ারমেন্টটা কিন্তু বাসার কাজ। হ্যাঁ, এটা রিকোয়ারমেন্টটা বাসার কাজ। আর আমি এখন অন্য ইয়ে চলে যাব।